এক হচ্ছে খাওয়ার কথা এবং টাইমটাও করে দিলেন, সুতরাং আপনারা সবাই এক্ষুনি দেখতে আরম্ভ করবেন আর কতক্ষণভাবে আমরা সেটা বসবো। আর 2 নম্বর হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ রেকগনিশন। কতক্ষণ বাদে আমি আমার রেকগনিশন অর্থাৎ আমি যে অ্যাটেন্ড করেছি, আমি যে পার্টিসিপেট করেছি, সেটার আমি একটা নথি পাবো। এই দুটোই হচ্ছে আমাদের মোটিভেশনাল ফ্যাক্টর। একটা হচ্ছে লাঞ্চ আর একটা হচ্ছে রিসিভিং দ্য সার্টিফিকেট। এই পরিপ্রেক্ষিতে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমাকে সময়ের সঙ্গে ছুটতে হবে। আমি শুরু করি এইভাবে। গতকাল যখন আমি আসছিলাম, ট্রেনটার নাম হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস, আপনাদের কাছে আসছি রাত্রিবেলায়। আমি যে কূপে আছি সেখানে একটি পরিবার রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, তার 3টি ছেলে মেয়ে। বড় ছেলে বড়, আমার যতদূর মনে হলো তার বয়স হবে 12-13 বছর বয়স হবে। মেয়েটির বয়স আমার যতদূর মনে হলো 10-12 আশপাশে হবে। আর ছোটটি তার 7-8 বছর বয়স হবে। এই 3টি সন্তান নিয়ে বাবা মা আমার সঙ্গে ওরা বালুরঘাটে যাচ্ছে, আসছে। রাত্রে খাবার নিয়ে বসেছেন তারা। আমি দেখলাম যিনি মা তিনি ছেলেকে বললেন, এই নিয়ে তুই যেটা ভালোবাসিস সেটা নিয়ে এসছি। ছেলে ভুরু কুচকে দেখলো একটা মন জিনিসের একটা প্যাকেট। কি এটা? বললো, তুই পনিরের প্যাটিস ভালোবাসিস, এই নিয়ে পনিরের প্যাটিস। মেয়েকে দিলেন। মেয়ে বললো, আমাকে পনির দিচ্ছ? বললেন, না, তোর জন্য আর বুড়ুর জন্য ভেজিটেবল প্যাটিস। একটু মন দিয়ে শুনুন, আমি পাশে বসে শুনছি। তোর আর বুড়ুর জন্য ভেজিটেবল প্যাটিস। অর্থাৎ বুঝলাম যে বাচ্চা দুটো তারা কোনো কারণে পনির পছন্দ করে না। আর নিজেরা কি নিলেন, বাবা মা কি নিলেন? তারা নিয়ে এসেছেন রুমালি রুটি, সঙ্গে একটু আলুর তরকারি আর বড় বড় জিলেপি, বেশ নধর কান্তি জিলেপি। মানে আমারও দেখে সত্যি কথা লোভ হচ্ছিল। এইবারে যেটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে 3 ভাই বোন তারা নিজেদের পছন্দ মতন খাবার কিন্তু খেতে লাগলো। কিন্তু আমি দেখলাম তাদের 3 জনেরই নজর রয়েছে ওই বাবা মার রুমালি রুটি, আলুর তরকারি আর ওই জিলেপির দিকে। শেষমেশ কি দাঁড়ালো ব্যাপারটা? তারা নিজেদের খাবারটা খেলো, উপরন্তু তারা বাবা মার কাছ থেকে শুধু ভাগ বসালো না, বেচারা বাবা মা কিন্তু পুরোটা খেতেও পারলেন না। এটাকে কি বলবো, আদর না শাসনের অব্যাহতি? আজকের বিষয়টা তাই তো না? আজকের বিষয়বস্তু তাই যে আমরা সন্তানকে আদর দেবো বেশি করে না বেশি করে শাসন করব? কেন এটা হতে পারলো না? আমি তো আর কোনো বলতে পারি না কেন এটা হতে পারলো না, কেন হতে পারবে না। আমি জানি না আপনাদের এখানে কি হয়। কলকাতাতে শহরে আমি বাবা মাদের মধ্যে এত এটা দেখি, তারা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করেন, হ্যাঁ তুই কি খাবি, তুই কি খাবি, তুই কি খাবি। ওই আমাদের ছোটবেলা তো আমরা ভাবতে পারতাম না, আমাদের কোনো চয়েস বা সিলেকশন বলে কিছু ছিল না। আমরা জানতাম যে বাবা মা যেটা নির্দেশ করে দেবেন আমরা সেটাই খাবো। আমরা যখন অ্যানালিসিস করি, সাইকোলজিক্যাল অ্যানালিসিস বাচ্চাদের জন্য, যেটা ওরা বলেছেন, আমরা 30 বছর ধরে একটা ক্রাইসিস ইন্টারভেনশন বলে একটা অর্গানাইজেশন চালাচ্ছি। মূলত ছেলে মেয়েদের হতাশা, নানান রকমের অবসাদ, তাদের যে কনসেন্ট্রেশনের অভাব, তাদের যে কনফিডেন্সের অভাব ইত্যাদি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সব সময় লক্ষ্য করেছি যে আমরা একটা কালাম আছে যে বাচ্চাটি কতটা অ্যাকোমোডেটিভ, অর্থাৎ পরিস্থিতি কতটা সে সামাল দিতে পারে। এই তার জন্য যে আমরা যে এইগুলো দেখি, ধরুন একটা উদাহরণ দিই, আমি উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসি। আজকে সকালবেলা যখন ট্রেন থেকে নামার পরে দেখলাম স্যারেরা 2টো চমৎকার গাড়ির ব্যবস্থা করেছেন আমাদের জন্য। আমি দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি? কারণ আমি ভাবছি যে কে কোন সিটে বসবেন আগে তারা সিদ্ধান্ত নিয়ে নিন, তারপরে আমি বসবো, কারণ আমার কাছে বসা এবং পৌঁছানোটা বেশি জরুরি। তখন এমন বললেন যে স্যার আপনি সামনে বসুন। আমি ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। আপনারা লক্ষ্য করবেন অনেক বাচ্চাকে আমরা অ্যালাউ করি যে সে ডিসিশন নিক, সে জানলার ধারে বসবে না
ভালো কোনো সিটে। অনেক বাচ্চাকে দেখা যায় দৌড়ে গিয়ে আগে ভালো সিটটায় বসে পড়লো, অর্থাৎ তাকে আমরা প্রায়োরিটাইজ করতে সাহায্য করছি, এবং এর ফলে কি হচ্ছে, তার মধ্যে শেয়ারিং অ্যাটিটিউডটা আসে না। হি অর শি ডাজ নট বিকাম অ্যান অ্যাকোমোডেটিভ পারসন। আমরা বাবা মা হিসেবেই এই কাণ্ডটা ঘটাই। আহারে আমি পাইনি, আমার ছেলেটা অন্তত ভালো করে মানুষ হোক, আমার মেয়ে কি পাইনি, আমরা কি পাইনি, আমরা কি মানুষ হইনি? কিন্তু এই যে বোধটা, আমরা আদরের পরিমাণটা এত বেশি বাড়িয়ে দিই, সেখানে শাসনটা অবান্তর হয়ে যায়, এবং তার ফলে নানান রকম ঘটনা ঘটে। আমি যেহেতু মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমি মনে করি, আমি কথাটা বেশি বলছি কারণ আমাকে কলকাতা শহরে এটা নিয়ে বড্ড বেশি লড়াই করতে হয়। সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে, বিশেষত স্কুল পড়ুয়াদের মধ্যে, আমি মনে করি 98% বাচ্চার কোনো মানসিক সমস্যা নেই, তাদের কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই। যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম, তাদের আচরণগত সমস্যা। এবং সেই আচরণগত সমস্যা কিন্তু সৃষ্টির মূলে হচ্ছে আমরা বাবা মারা এবং আমরা যারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছি। স্যারকে বলা হয়েছিল, মজুমদার সাহেবকে একজন প্রশ্ন করেছেন না, নাকি উনি নিজেই কোথায় বলছিলেন যে, না কোথায় একটা প্রশ্ন এসেছিল যে অনেক সময় দেখা যায় যে টিচাররা তাদের মধ্যে স্ট্রং লাইকিং ডিসলাইকিং রয়েছে। তুই খুব ভালো, এই তুই উত্তরটা দিয়ে তো, তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই দে তো। এই যে ক্লাসিফিকেশনটা আমরা টিচার হিসেবে করি, এর পরিণতি কিন্তু মর্মান্তিক হয়ে যায়। হয় বাচ্চাটা বুঝে যায় যে আমি কি বলবো, আমি মানে কিচ্ছু জানি না, অথবা তার মধ্যে একটা অ্যাগ্রেশন এসে যায়। অ্যাগ্রেশনটা কিন্তু পজিটিভ ভাবে আসে না, ডিস্ট্রাকটিভ ভাবে আসে। যাকে স্যার বা ম্যাম ইম্পর্টেন্স দিচ্ছে তার প্রতি একটা রাগ, তার প্রতি একটা হিংসা, প্রতিহিংসার রূপ নিয়ে নেয়। সেই ছেলেটিকে বা মেয়েটিকে সহ্য করতে পারে না। কারণ আমি এটা ভুক্তভোগী। আমার মেয়ে, সে যে স্কুলে পড়তো, সেই মেয়ে, আমার মেয়ে খুব ভালো, আমার একটা পেয়েছিল, হয়তো লিখতে ভালোবাসত। সে তখনকার দিনে স্টেটসম্যানে, তখনকার দিনে অমৃতবাজার পত্রিকা, একটা ইংলিশ ডেইলি নিউজ পেপার ছিল, সেখানে সে নিয়মিত লিখত। সে স্কুলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে লেখালেখি করত। কিন্তু যে কোনো কারণে হোক, সেই ক্লাসের ক্লাস টিচার তিনি আমার মেয়েকে কোনো কারণে পছন্দ করতেন না। তা একদিন আমার মনে আছে, আমার মেয়ের নাম ছিল সুকন্যা। একদিন আমার মনে আছে সুকন্যার একটা খুব বড় করে স্টেটসম্যান বাচ্চাদের পেয়েছে, ভয়েসেস বলে একটা পেয়েছে, ওর একটা লেখা বেরিয়েছে। তা আমি তখন বলছি যে তুই নিশ্চয়ই গিয়ে এটাকে ডিসপ্লে করবি, ওদের নিয়ম আছে, নোটিশ বোর্ডে ডিসপ্লে করে দেয়, যার যেটা অ্যাক্টিভিটি, কেউ হয়তো ছবি এঁকেছে, কেউ হয়তো কিছু লেখালেখি করেছে। আমার মনে আছে সুকন্যা বললো, অর্থাৎ আমার মেয়ে বললো, মাথা খারাপ হয়েছে, আমাদের ক্লাস টিচার অ্যালাউই করবেন না। যদি অমুক হতো, অর্থাৎ ওর আরেক বন্ধুর নাম বললো, অমুক হতো, তাহলে নিশ্চয়ই ডিসপ্লে করতো। এই যে লাইকিং ডিসলাইকিং ব্যাপারটা, ভালো লাগা ভালো না লাগা সন্তানের প্রতি, এটা আমরাও দেখেছি। মানে কি, যেহেতু আমরা 4 জন 5 জন 7 জন 8 জন সন্তান সন্ততি অভিভাবক হিসেবে তাদের দেখেছি। আমরা দেখেছি যে বড়দের প্রতি আমাদের অভিভাবকরা যতটা কেয়ারফুল হতেন, যতটা কেয়ারিং হতেন, আমাদের ছোটদের আমি বলি না, এটা এ ব্যাপারে আমার নিজেরও ভুক্তভোগী। আমার বাবা মার 8টি সন্তান ছিল, তখনকার দিনে তাই হতো, এবং আমি ছিলাম অষ্টম গর্ভ। এবং প্র্যাকটিক্যালি আমাকে মানুষ করেছে আমার দিদি দাদারা। আমি যত না আমার বাবা মাকে পেয়েছি, আমাকে মানুষ করেছে আমার দিদি দাদারা। এবং আমি যখন একটু বড় হলাম, তখন আমি লক্ষ্য করলাম যে ভালো খাবারটা বা ভালো কিছু আলোচনা, যে আলোচনাতে আমি হচ্ছে অপাঙ্কেও, এই তুই যা বাচ্চা, কিন্তু দেখতাম আমার দাদা দিদির সঙ্গে তার আলোচনা করছেন, সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীকালে কি হতো, আমার মধ্যে একটা অভিমান জন্মাতে আরম্ভ করলো, আমার মধ্যে একটা আক্রোশ জন্মাতে আরম্ভ করলো, যেটা কিন্তু প্রয়োজন ছিল না। আর আজকে কি হচ্ছে, আজকে আমাদের একটি কি দুটি সন্তান, আমরা যত না শাসন করি তার চেয়ে বেশি আদর বেশি করি।
আরে আমি কত স্ট্রাগল করেছি, আমি কত কষ্ট পেয়ে মানুষ হয়েছি, আমার সন্তান যেন থাকে দুধে ভাত। কিসের দুধে ভাত? একজন পনিরের প্যাকেজ খাবে, তাকে পনিরের প্যাকেজ দিচ্ছি। একজন ভেজ খাবে, তাকে ভেজ দিচ্ছি। একজন চিকেন খাবে, তাকে চিকেন দিচ্ছি। এটা কেন ক্লাসিফিকেশন হবে ছোটবেলা থেকে? কেন সে বুঝবে না যে দেয়ার শুড বি কমন ফুড, কমন সিস্টেম অ্যান্ড কমন প্রিন্সিপল ইন মাই ফ্যামিলি? এটা কিন্তু শিক্ষকরা শেখান না তা নয়, কিন্তু বাবা মারা হয়তো শেখান না বা শেখাতে চান না, এবং সেখানেই বিরোধটা বাঁধে। এবং সেখানে বিরোধ বাঁধিয়ে কি হয়? মজুমদার সাহেব যেটা বললেন যে আমি নাতিকে বা নাতনিকে বোঝায় যেটা বলেছিলাম, সে গিয়ে টিচারের সঙ্গে গিয়ে ভেরিফাই করে এসে বলছে দাদু তুমি ঠিক বলোনি। এই যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, এই যে মানে মেনে নেওয়া কি মেনে না নেওয়া, এই বোধটা আমরা ভাবি আহা কি কনফিডেন্স পাচ্ছে, কিন্তু তা নয়। সে প্রথম থেকেই একটা অদ্ভুত ধরনের, যেটাকে আমরা বলি ইগোসেন্ট্রিক অ্যাটিটিউড ডেভেলপ করে যাচ্ছে। তার মধ্যে কিন্তু একটা আস্তে আস্তে একটা অহংবোধ এসে যাচ্ছে। কারণ আমি প্রমাণ করেছি আমার দাদু ঠিক নয়, আমি প্রমাণ করেছি আমার স্কুলের টিচার ঠিক নয়। আজকে যেটা ভয় হয়ে যাচ্ছে, আমরা যারা প্রফেশনাল লাইফে আছি, বিশেষত ডাক্তাররা তো দুঃখ করেন যে কি বলবো, প্রেসক্রিপশন একটা ওষুধের নাম লিখেছি, টক টক করে রুগী বা রুগীর পরিবাররা গুগল দেখতে শুরু করে দিল সেই ওষুধটা কি হয় না। এবং তার পরিণতি কি হচ্ছে? একটা ওষুধ দেওয়া হয়েছে, তার হয়তো 0.2% একটা ওষুধ দেওয়া হয়েছে যে এটাকে আপনি নিয়মিত খাবেন। সে চলে আসলো বাড়িতে, সে গুগল দেখলো, সেই যে রুগী সেও দেখলো, রুগীর হাজবেন্ড সেও দেখলো, এবং দেখা গেল যে ওই ওষুধের যে নানানভাবে ডায়াগনোসিসের ডেসক্রিপশন আছে, তাতে লাস্টে আছে যে ক্যান্সারাস গ্রোথের পক্ষে এটা নিরাময় করে। এবার কি হলো পরিণতি? রুগী ভাবলো সর্বনাশ, তার মানে কি আমার ক্যান্সার হয়েছে? রুগীর হাজবেন্ড ভাবলো সে কি, ডাক্তারবাবু আমার স্ত্রীকে ক্যান্সার ওষুধ দিতে শুরু করলেন। আরে একটু ভাবতে হবে ডোজটা কি, কি ওষুধটা, ওষুধের নানা রকমের ক্লাসিফিকেশন আছে, ওষুধের নানা রকমের ইউটিলিটি আছে। আমরা ওই অল্পবিদ্যা ভয়ন করি, গুগল এসে গেছে, গুগল বাবার কাছে যা পাবো তাই দেখবো। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। আমি যেটা বলছিলাম স্যারকে, যে আমার মনে হয় লাঞ্চের পরে প্লিজ মজুমদার সাহেব, আমার সঙ্গে আরো যারা আছেন, যদি কোনো প্রশ্ন থাকে সন্তানকে কিভাবে মানুষ করব, বাবা মা হিসেবে, শিক্ষক শিক্ষিকা হিসেবে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে দেবেন। আমরা আছি, আমি সন্ধ্যের ট্রেনে ফিরবো, আমি আছি, মজুমদার সাহেবও আছেন, আর যারা যারা এখানে যারা বলবেন তারা আছেন। আপনারা যখন লাঞ্চের পরে বসে বসে লিখবেন, লিখে আমাদের দিন। আমি রিকোয়েস্ট করবো আজকে সভাপতিকে যে আমরা দরকার পড়লে একটা প্যানেল ডিসকাশন মতো না হবে, আমরা এখানে বসবো, যাকে যাকে নির্দিষ্ট প্রশ্ন করার আমাদের করবেন। কেন করবেন? কারণ আমরা যেমন আপনাদের কাছে ছুটে এসেছি, আপনারাও কিন্তু আমাদের পরিপূর্ণ সুযোগটা নেবেন, কারণ এই ছোট পরিসরে কোনো কথা বলা যায় না। আপনারা ভাবতে পারেন এবছরের মাধ্যমিক পরীক্ষাতে, আমি জানি আপনারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, কিন্তু আপনারাই হচ্ছেন মানুষ করার কারিগর। এবছর মাধ্যমিকে ফেল করেছে কত পার্সেন্ট? মাত্র 14% ছেলেমেয়ে ফেল করেছে। আর আমরা যখন শুরু করেছিলাম ক্রাইসিস ইন্টারভেনশন সংস্থা আজ থেকে 30 বছর আগে, তখন ফেলের সংখ্যা ছিল 40%, অর্থাৎ গড়ে 60% ছেলেমেয়ে উত্তীর্ণ হতো মাধ্যমিকে। এবং তখন বাবা মারা মনে করতে চান ফার্স্ট ডিভিশন পেয়েছে, সেকেন্ড ডিভিশন পেয়েছে, থার্ড ডিভিশন পেয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ইয়ারস্টিক। আর আজকে কি হচ্ছে, যেহেতু 14% মাত্র ফেল করেছে, এরা একেবারে অপদার্থ। আর বাকিরা কি, সে কি তুই 90% পাসনি, তুই 89% পেয়েছিস, কালকে রিভিউ করতে দেবো তোর খাতা। এবছর যে কজন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরা যারা আমাদের কাছে কাউন্সিলিং করিয়েছে, আমি শুনছি যে স্যার আজকে রেজাল্টটা তো বেরিয়েছে, এই তো হয়েছে, আমি 89% পেয়েছি। আমি ভাবছি ওই দুটো সাবজেক্টে বাবা বলছিলেন আমি কালকে যাব, কালকে গিয়ে রিভিউর জন্য অ্যাপ্লিকেশন করবো। অর্থাৎ মার্কস ওরিয়েন্টেশন হচ্ছে সাকসেস, সেটি হচ্ছে আজকে ইয়ারস্টিক। তা তো হওয়া উচিত নয়, তা তো হওয়া উচিত নয়।
এবং যে কারণে কি হচ্ছে, পরিণতি কি হচ্ছে, আমি একটু আগে চেক করছিলাম স্যারের সঙ্গে, আপনারা শুনলে অবাক হবেন না, আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আপনারা টিচিংয়ে আছেন। কুচবিহার, দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গে এই তিনটে ডিস্ট্রিক্টে সুইসাইড রেট অ্যামাং টিনেজার্স ইজ এক্সট্রিমলি হাই। কোচবিহার, দিনাজপুর, মালদা অত্যন্ত বেশি আত্মহত্যার নজির। কাদের মধ্যে? স্কুল পড়ুয়াদের মধ্যে। কারণ কি? তারা পারছে না সামাল দিতে, বাবা মার চাপ, শিক্ষক শিক্ষিকাদের চাপ। এক সময় বাঁকুড়াতে কি সুন্দর পড়াশোনা হচ্ছিল, হঠাৎ যেই সেখানে র্যাঙ্ক করতে আরম্ভ করে দিল, অদ্ভুত কম্পিটিশন শুরু হয়ে গেল এবং বাঁকুড়া কলকাতাকে ছাপিয়ে সুইসাইড রেটে নাম্বার 1 হয়ে গেল। কারণ কি? ওই হতভাগা পাশের বাড়ি বুড়ি, সে 90% পেয়েছে আর তুই 80 পেয়েছিস, একা করে হাসছিস, কম্প্যারিজন শুরু হয়ে গেল। স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, ছবি ছাপাতে আরম্ভ করে দিল, আমার স্কুলে কজন এত % পেয়েছে। একটা অসম প্রতিযোগিতার বলি করছি আমরা আমাদের সন্তানদের। কারণ গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং বলে কিছু হয় না, সেটা নির্ভর করে আমি কিভাবে সন্তানকে পালন করছি, পোষণ করছি। তো ভাই, কম্পেয়ার করবেন না, আপনি কিভাবে মানুষ হয়েছেন সেটা নিয়ে আজকে ভাববেন না, কারণ অনেক দূর আমরা এগিয়ে এসেছি। মজুমদার সাহেব বোধহয় ন্যাশনাল এডুকেশন পলিসি কথা বলছিলেন। এনইপি, জানি না আপনাদের এখানে নিশ্চয়ই এনইপির কাজকর্ম শুরু হয়ে গেছে, যেখানে বারবার বলা হচ্ছে যে শুধু পড়াশোনা না, তার সঙ্গে তোমরা হাতে কলমে কাজ শেখাও। সে হাতে কলমে কাজ শেখানোর জন্য কিন্তু শুধু শিক্ষক শিক্ষিকা দায়বদ্ধ নয়, সেখানে বাবা মার একটা বিরাট ভূমিকা রয়েছে। 2010-এ আমার সুযোগ হয়েছিল বাল্টিমোরে একটা সেমিনার অ্যাটেন্ড করা। আমার এখনো মনে আছে সেই স্লোগানটা, সারা বাল্টিমোর, মানে আমেরিকাতে সারা বাল্টিমোর শহরে সেই স্লোগানটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, বিরাট বিরাট ফ্লেক্স ব্যানার যাইগুলি টাইপের। সেখানে কি লেখা ছিল? সেখানে লিখেছিল, parents are teachers at home, parents are teachers at home, teachers are parents in school। কি অসাধারণ কথা! 2010-এ আমি আমেরিকা গিয়ে সেই স্লোগানটা দেখেছিলাম যে parents are teachers at home, teachers are parents in school। আমরা যেদিনকে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক একযোগে কথাবার্তা বলবো, কাজ শেখাবো, কিভাবে স্কুলে পড়ানো হচ্ছে, অভিভাবকরা কতটা আমাদের সঙ্গে সহযোগিতা করছে, তবে সেই সন্তান অবশ্যই ভালো হবে। সেখানে আর গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং বলে আলাদা করে কর্মশালা করতে হবে। আমি এই বলে এখানেই ছাড়ছি, কারণ খাবার সময় হয়ে গেছে। আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ কাগজে লিখে দিয়ে দেবেন এখানে যারা সংগঠক আছেন। লাঞ্চের পরে আমি, মজুমদার সাহেব আর যারা আছেন আমরা অবশ্যই উত্তর দেবো, কারণ আমাদের ভালো লাগছে আপনারা যেভাবে পার্টিসিপেট করছেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। যেসব বাচ্চারা চঞ্চল, ক্লাসে দুষ্টুমি করে, তাদের সোহাগ না শাসন বেশি প্রয়োজন। এটা এসেছে কাটাবাড়ি মডেল একাডেমি থেকে। এই চঞ্চল কথাটা না ভীষণ অদ্ভুত। শহুরের টিচাররা কি বলে জানেন? শহুরের টিচাররা বলেন, আপনার ছেলে বা আপনার মেয়ে না বড্ড হাইপার হয়ে গেছে, একটু কাউন্সিলিং করান তো। আমরা বলি, আরে শিশু চঞ্চল হবে তো কে চঞ্চল হবে? আমরা কি লাফলাফি করবো, নিচতলা একতলা দোতলা করে দেবো? কি না আমরা কর্মশালা এসেছি তা তো নয়। আর যদি এটা আমি এখানে অর্গানাইজ করতাম, যেখানে বাচ্চারা হচ্ছে ক্লাস 2 থেকে ক্লাস 5-এর মধ্যে, দেখা যেত এর মধ্যে দৌড়াদৌড়ি করছে, উদ্ধৃতি করছে, গন্ডগোল করছে, কথা বলছে, কারণ সেটাই স্বাভাবিক। যার জন্য আমরা বলি হাইপার নয়, বলুন আমার সন্তান অ্যাক্টিভ। এবং সেই অ্যাক্টিভ বাচ্চাকে কি করতে হবে? তাকে আমরা চ্যানেলাইজ করবো।
তাকে নানান রকম অ্যাক্টিভিটি কি চঞ্চল হয়, সেই বাচ্চাই চঞ্চল হয়, তার মধ্যে শারীরিক এবং মানসিক শক্তি আছে। তাকে সঠিকভাবে ব্যবহার করুন, তাকে সঠিকভাবে ব্যবহার করুন। তাকে সৌরভ গাঙ্গুলি বা বিরাট কোহলির উদাহরণ দিতে হবে না। সেদিন আমার কাছে একটি ছেলে এসেছে, ভাবা যায় ক্লাস 10-এ পড়ছে, আগামী বছর মাধ্যমিক দেবে। সে কি নিয়ে পড়তে চাইছে? বলছে আমি না ভাবছি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়বো। খুব স্মার্ট ভাবে কথা বলছে। আর বা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়বে কেন, তোমার কি ভালো লাগে? বলে হ্যাঁ, আমি ঠিক করেছি যে রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর আর রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কর আর সৌরভ গাঙ্গুলি আমি দেখেছি তারা ক্রিকেট খেলার পরে তারা কমেন্ট্রিতে চলে গেছে। তার কেরিয়ার দিক থেকে খুব ভালো, ওই জন্য আমি ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করবো। ভাবুন ছেলেটি ইম্যাচুরিটি লেভেলটা কোথায় দাঁড়িয়ে আছে, যে সে বুঝলো না যে ফিজিক্যাল এডুকেশন মানেই নয় যে আমি বিরাট কোহলি, রবি শাস্ত্রী বা সৌরভ গাঙ্গুলি হব। অর্থাৎ কনফিডেন্স লেভেল, আত্মপ্রত্যয়ের অভাব বাচ্চাদের মধ্যে সাংঘাতিক। পার্সোনালিটি, ব্যক্তিত্ব তৈরি হচ্ছে না, কারণ হয় আমরা অত্যধিক আদর দিচ্ছি আর নইলে অত্যধিক শাসন করছি। দুটোরই কিন্তু একটা ইকুইলিব্রিয়াম বা সমতা আনতে হবে। তারপর আছে বোধহয় আরো 2.5 মিনিট বাকি আছে, শুনলাম কানে এলো। 2.5 মিনিটে যদি কারো প্রশ্ন থাকে। এখনো বাকি আছে স্যার, আমরা 1:15 পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা মাঝে 15 মিনিট সময় হয়েছে, আরো 15 মিনিট। আপনি যদি মানে বলতে চান আপনার বক্তব্যে তাহলে বলতে পারেন, অথবা আমাদের কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্ন আমি প্রশ্ন পেলে ভালো হয়, আমার খুশি হব আমি, কারণ আমি একাই বলে যাব না। আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন। যদি মনে করেন উঠে দাঁড়িয়ে বলুন, মাইকটা কেউ এগিয়ে দেবে। আপনারা নিজেরাও বাবা মা, আপনারা নিজেরাই শিক্ষক শিক্ষিকা, আপনাদের দুটো ভূমিকা পালন করেন, অনেক রকমের সমস্যা থাকে। হ্যাঁ বলুন। এটা আপনি দিদিমণি, আপনার কি মনে করলো? আমার মনে হচ্ছে মানে ওকে দেখায় ওকে দেখে পুরো মানে মনটা খারাপ হয়ে গেল যে আমি পারছি না, কি পারবো না। মানে তার মন খারাপ হলো। তাতে আপনার মন খারাপ হলো কি না আপনার রাগ হলো? আমার মন খারাপ হলো। মন খারাপ হলো, ভেরি গুড সাইন। ঘটনাটা হচ্ছে, এটা তো আপনি নিজেও বোঝেন, বসুন দিদি বসুন। এটাও তো খুব স্বাভাবিক যে আমরা সবার এক রকমের আইকিউ লেভেল হয় না। আপনি যেটা সহজভাবে আয়ত্ত করতে পারছেন আমি হয়তো পারবো না বা পারি না, এটাই স্বাভাবিক। এবং এই বৈষম্য থাকে বলেই আমরা স্কুলে যাই বা স্কুলে পাঠাই, যে আমরা জানি যে আপনারা প্রফেশনাল টিচার, আপনারা জানেন কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাতে পারবেন। যেটা মজুমদার সাহেব বারবার একটা কথা সুন্দর বলেছেন, ধাপে ধাপে পড়াও, ধাপে ধাপে শেখাও। আমাদের এখন ফেলের সিস্টেমটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি নিজে মনে করি ফেলের সিস্টেমটা থাকা জরুরি। কারণ ফেল করলে মানুষ কষ্ট পায় তা নয়, বরং ফেল হচ্ছে একটা প্যারামিটার। আমরা বলি তোমার ভালো লাগবে যদি মাকে বলি বা বাবাকে বলি যে এবার তুমি এই ক্লাসে থাকো, তোমার বন্ধুরা চলে গেল উপরের ক্লাসে আর তোমার নিচের ক্লাসের ছেলেমেয়েরা তোমাকে সে বলল আরে এ কি প্রথম ক্লাসে দাদা বসে আছে, দিদি বসে আছে, কেন ভালো লাগবে? দেখা যায় সে মার চোখ নিচে করে বলে না, তাহলে বাবা আমরা এবার শুরু করে দিই। কারণ আমরা যখন কাউন্সিলিং করি আমাদের মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, একটা রুটিন তৈরি করি 24 ঘন্টায়, কীভাবে সে পড়াশোনা ছাড়া অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করবে। আমরা কতগুলো এক্সারসাইজ শেখাই, মেডিটেশন বা ধ্যান নয়, যাতে তার কনসেন্ট্রেশন ডেভেলপ করে, তার কনফিডেন্স আসে। আমরা কতগুলো টার্গেট তৈরি করি,
যেমন একটি ছেলেকে সেদিনকে, সে ক্লাস 5-এ পড়ে, 6 উঠবে, তার বাবা মা আমার কাছে নিয়ে এসে স্কুল থেকে রেকমেন্ড করে নিয়ে এসেছে কি না, সেই ছেলেটি ক্লাস 5-এ পড়ে, 6 উঠবে, সে নাকি 52% পেয়েছে। তাদের নাকি স্কুল খুব হতাশ, না স্কুল মনে করছে ও অত্যন্ত মেধাবী ছাত্র, ওর এই পার্সেন্টেজ পাওয়া উচিত নয়, ওর অন্যমনস্ক হয়ে গেছে, অন্যদিকে মন চলে গেছে। তার ফলে এখন ক্লাস 5-6 মানে বুঝতেই পারছেন, ওর এখন অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি, এই সময় খুব স্বাভাবিকভাবেই তার মন বিক্ষিপ্ত হবে, অন্যদিকে ছড়িয়ে পড়ে। স্কুল সেটাকে কি করলেন, বাবা মাকে ডেকে বলেন আপনার ছেলেকে না একটু কাউন্সিলিং করা হতো, তাহলে কাউন্সিলিং করলেই সে একবার খুব হয়ে যাবে। এটা কিন্তু দায়িত্ব স্কুলেরও। এবার আমি কি করলাম, আমি তার সঙ্গে বসে কথা বলতে বলতে বলতে, আচ্ছা ঠিক আছে, সামনে বোধহয় এই মোস্ট প্রবাবলি এই মাসের শেষ না জুনের বোধহয় শেষ দিকে বোধহয় ওদের কি ফার্স্ট টার্মিনাল না সেকেন্ড টার্মিনাল কি একটা পরীক্ষা আছে, ওদের হাফ ইয়ারলি পরীক্ষা আছে। আর এইসব বাবা আমরা তাদের 70% টার্গেটে এগিয়ে, সে হয়তো 70% টার্গেট নাও অ্যাচিভ করতে পারে, কিন্তু কে বলতে পারে হয়তো সে 60 বা 62% অব্দি উঠবে। অর্থাৎ টার্গেট ফিক্সিং এটা কিন্তু অত্যন্ত জরুরি। এই যে স্যার বললেন না ধাপে ধাপে আমরা টার্গেট ফিক্সিং করাই না, ছোট ছোট টার্গেট দিয়ে দিয়ে একটা ছেলে একটা। তাহলে আবার এমনও আছে, একটা ঘটনা বলি, সে মেয়েটি এখন দিল্লি ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে। সে যখন প্রথম আসলো তখন সে বোধহয় ক্লাস 9, হ্যাঁ ক্লাস 8 না 9-এ পড়ে। সেই মেয়েটি কলকাতার কার্মেল হাই স্কুলে পড়ে, খুব ব্রিলিয়েন্ট মেয়ে। সে সবসময় 85-89 ওই পার্সেন্টেজ পায়, কিন্তু তার কম্পিটিটার সৃজা বলে একটি মেয়ে, আমি সৃজা ফোবিয়া নাম দিয়েছি, সৃজা বলে একটি তার বান্ধবী, সে সবসময় না কেউ ফার্স্ট হচ্ছে, আর যে মেয়েটি আমার কাছে এসছে উৎসাহ, সে সবসময় সেকেন্ড হয়। ফলে তার যত রাগ, যত দুঃখ, যত কষ্ট, যত অভিমান যে আমি কিছুতেই সৃজাকে টপকে যেতে পারছি না। সে যখন আমার কাছে এলো, আমি দেখলাম তার 2 মাস না 2.5 মাস বাদে তার একটা ওরকম টার্মিনাল বা হাফ ইয়ারলি কিছু পরীক্ষা ছিল। আর যা কাজ করা যা বুঝছো, সামনের পরীক্ষায় তোমার টার্গেট হবে 65%। আমার এখনো মনে আছে, ও বড় বড় চোখ করে ভুরু কুচকে আমার দিকে তাকালো। কেন? ও তো 80% পাওয়া মেয়ে, তাকে আমি 65 থেকে শুরু করতে চাইছি। এবং রীতিমতো রেগে গেল, শুনো না, আমি পরে শুনেছি ও আমাদের সেন্টার থেকে বেরিয়ে গিয়ে বাবা মাকে বললো কি ভেবেছেন কি উনি, আমি 80-85% পাই, আর সেখানে উনি আমার টার্গেট করলেন 65%। আমি কেন ফার্স্ট টার্মিনাল থেকে মিছিমিছি ছেলে মেয়েকে চাপ দেবো, ওরে তোকে ভালো করতেই হবে, ধাপে ধাপে এগো। ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, যেমন আমরা বারবার বলি টেস্ট আর বোর্ড এক্সাম আর 2 ডিফারেন্ট থিংস। টেস্ট মানে তোমাকে দেখা হচ্ছে তুমি কেমন প্রস্তুতি নিচ্ছ। অনেক বাবা মা আছে টেস্টে তোকে কিন্তু 90-95 পেতেই হবে, আরে ওটা যে দেখা হচ্ছে, স্কুল দেখছে। কাজে সেই ছেলেটি বা মেয়েটি যার কথা দিদি বললেন যে একজনকে গুড় দিচ্ছে একজনকে দিচ্ছে না, সেটা কি ঠিক না বেঠিক, সেটা আপনি বিচার করুন টিচার হিসেবে। যদি মনে করেন যাকে আপনি গুড় দেননি সে দুঃখ পেয়েছে, আমি মনে করবো আপনি অ্যাচিভ করতে পেরেছেন, পরের বারে সেও গুড় পাবে। যেমন আমরা বারবার বলি প্লিজ লাল কালি দিয়ে পরীক্ষার খাতা চেক করবেন না। অনেক স্কুল শুনেছে আমাদের কথা, এখন সবুজ, কারণ লাল রংটা মানুষের মধ্যে একটা ফোবিয়া তৈরি করে, একটা ভয় তৈরি করে। সেখানে সবুজ দিয়ে দিলে, সবুজ দিয়ে 0 দিন, তবু সেটা অনেক চোখের পক্ষে আরামদায়ক। সে বুঝবে যে একদিনকে 0-র আগে একটা 1 হলেও হতে পারে, অর্থাৎ 10-এ 10 পেতে পারে। আর কোনো প্রশ্ন আছে? আমার একটা কথা মনে পড়ে গেল, স্যার বললেন না লাল কালি দিয়ে চেক না করতে, এই ক্ষেত্রে একটু বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে যে লাল রং মনের মধ্যে অস্থিরতা তৈরি করে। আপনারা দেখুন হাত যদি কাটেন আমাদের লাল রং, কেন স্রষ্টা লাল রং করলেন? এবং দেখুন আপনার মন শান্ত কখন হয়, আপনি যখন প্রকৃতির মাঝে যাবেন, সবুজ। এটি কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যেটা গবেষণা হয়েছে, গবেষণা অর্থ। ধন্যবাদ। আচ্ছা, আর দুটো প্রশ্ন বলে তো। একজন অভিভাবক হিসাবে আমরা চাই যে আমাদের বাচ্চারা তাদের কমফোর্ট জোনে থাকুক, কিন্তু তার সঙ্গে এটাও চাই
যে তারা একটা ভালো ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রকাশ করতে পারুক সমাজে। সুতরাং একজন অভিভাবক হিসেবে আমাদের কি করা উচিত? যিনি লিখেছেন তিনি সার্থক অভিভাবক, তিনি চমৎকার অ্যানালিসিস করেছেন অভিভাবক হিসেবে নিজেকে। আমি জানি না তার সন্তানাদি আছেন কিনা, নাকি তার দাদা বা দিদির ছেলেমেয়ের কথা ভেবে লিখেছেন, কিন্তু তিনি একজন সার্থক অভিভাবক। কারণ কমফোর্ট জোনে নিশ্চয়ই আমরা সবাই চাই, আমি বললাম না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা সবাই চাই কমফোর্ট জোন। কিন্তু কমফোর্ট জোন মানে এই নয় যে সে যা আবদার করবে সেটা দিতেই হবে। আমরা যার জন্য বলি কন্ডিশনাল গিফট বলে একটা কথা আমরা ব্যবহার করি। হ্যাঁ, তুমি এটা শেষ করো। যেমন স্যার বলছিলেন না মোবাইল ফোন নিয়ে, খুব সঠিক কথা বলেছেন। আমরা মোবাইল ফোন বারণ করি না। কেন মোবাইল ফোন বারণ করবো? আমাদের সময় মোবাইল ফোন ছিল না, আমরা পাইনি। আমি বহু জায়গায় এরকম জায়গায় অনুষ্ঠানে গিয়ে পড়ি, আমার মনে আছে তখন আমাদের ছোটবেলায় রেডিওই একমাত্র সঙ্গী ছিল। আমরা কান খাড়া করে থাকতাম কখন অনুরোধের আসর হবে, শুক্রবার 8টার সময় কখন নাটক হবে। আমরা বা আরেকটাটির উপরে ছিলাম, প্রতি বুধবার 8টা থেকে 9টা রেডিও সিনেমার বিনাকা গীতমালা হতো আমিন সাহানি, যত সিনেমার হিন্দি সিনেমার গান শোনানো হতো। আমরা কান পেতে শুনতাম যাতে বাবা মা শুনতে না পায়, কারণ শুনলেই বকাবকি করবেন। আবার মারা আমাদের সাপোর্ট করতেন, বাবা বলতে কি রে এত কান রেডিওতে দিয়ে কি শুনছিস? আমার মা বলতেন ওই কি একটা আলোচনা হচ্ছে পড়াশোনা নিয়ে, তাই। মায়েরা সবসময় তো সাপোর্ট করেন। তো এই যে আজকে মোবাইল নিয়ে আমরা পারবো না, এই যে আপনাদের অনেকেই আছেন যারা মোবাইলে রেকর্ড করছেন বা মোবাইলে ছবি তুলছেন, দ্যাটস দ্য অর্ডার অফ দ্য ডে। কিন্তু কি করতে হবে? আমরা যখন টাইম ম্যানেজমেন্ট করি তখন বুঝিয়ে দিই যে মা কি বাবা 24 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু আমি আধ ঘন্টা কি 45 মিনিটের বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দেব না। আপনারা জানেন বোধহয় জাপানে কিন্তু অলরেডি এটা কম্পালসারি হয়ে গেছে ফর দ্য স্কুল গোয়িং চিলড্রেন আপ টু দ্য এজ অফ 16। 16 বছর বয়স পর্যন্ত জাপানে নিয়ম হয়ে গেছে, এবং সেখানে মোবাইল ফোনগুলোকে এমনভাবে টিউনিং করা হয়েছে যে একটি বাচ্চা 45 মিনিটের বেশি সারাদিনে সে মোবাইল ফোন ব্যবহার করতে পারে না, অটোমেটিক্যালি ওটা বন্ধ হয়ে যায়। জানি না অন্য দেশগুলো আমরা কবে এরকম করতে পারবো, কিন্তু সে টিউনিং বা মনিটরিং এর দায়িত্ব নিতে হবে অভিভাবককে, আমাদেরই দিতে হবে। কি দেখছে সে পর্নোগ্রাফি করে দেখছে, নাকি ভালো কোনো গেমস দেখছে, নাকি সে রিলস দেখছে, নাকি সে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে, নাকি ফেসবুক দেখছে? এগুলো দেখুন। আজকে স্যারকে দেখালাম একটা ফেসবুকে, আমার প্রেমিকার বয়স, এখানে সব বড়রাই বোধহয় আছে, একটা ফেসবুকে আজকেই দেখলাম, আমি স্যারকে দেখাচ্ছিলাম সকালে, আমার প্রেমিকা ক্লাস 6-এ পড়ে, আমার প্রেমিকা ক্লাস 6-এ পড়ে, রাত 12টার সময় জন্মদিন সেলিব্রেশন হবে, ওকে আমি কি গিফট দেবো জানতে চেয়েছে ফেসবুকে। কি বলবেন এটাকে? হয়তো অভিভাবকের কীর্তি, তার নাম ঠাম তো নেই, দিয়ে দিল। এখন দেখা গেল 300 ভিউয়ার হয়ে গেছে। 300 ভিউয়ার হলেই নাকি আজকাল পয়সা পাওয়া যাচ্ছে শুনলাম। সুতরাং বাবা মা হিসেবে যেমন আমাদের দেখতে হবে যে আমার সন্তান মোবাইল ফোনটা কি ব্যবহার করছে, আমাকেই ঠিক করতে হবে কতটা ব্যবহার করছে। ঠিক একইভাবে স্কুলেরও একই দায়িত্ব থেকে যায়। সুতরাং কমফোর্ট জোন যেমন দেব, সেরকমভাবে তার ব্যক্তিত্বের প্রসার করতে গেলে পার্সোনালিটির কি কি প্যারামিটার্স আছে সেগুলোকে জেনে নিতে হবে। এটা নিয়ে আমাকে আলাদাভাবে কথা বলতে হবে। আচ্ছা, সমাজে একজন ভালো ছাত্র গঠন করতে পিতামাতা ও শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? বেশ আনন্দ মডেল স্কুল থেকে এই প্রশ্ন করা হয়েছে। আমি প্রথমেই বোধহয় আমার মূল ওইতে বলেছিলাম যে প্লিজ, আমি স্কুল কর্তৃপক্ষ যারা যারা এসছেন বলবো, আমি জানি আপনারা প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন বা মিটিং করেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু প্যারেন্টসদেরও যুক্ত করুন। অনেক জায়গায় আপনাদের এখানে হয়তো অনেক আছে ফার্স্ট জেনারেশন লার্নার আছে হয়তো, তবু বাবা মারা কিন্তু অনেক, কি বলবো, তাদের অনেক এক্সপেকটেশন থাকে। অন্তত শহুরে বাবা মার মতো নয়। শহুরে বাবা মারা কি করে জানেন? শহুরে বাবা মারা যেহেতু নিজেরা শিক্ষিত, তবু তারা স্কুলে পাঠাচ্ছে, স্কুল একভাবে পড়াচ্ছে,
বাবা মারা নিজেরা তার উপরে আবার পড়াচ্ছে, আবার প্রত্যেকটা সাবজেক্টে 2টো করে কোচিং বা প্রাইভেট টিউশন দিচ্ছে। সে ছেলেটি বা মেয়েটি বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কোন মেথডটা ফলো করবো। অন্তত এইখানে আমার মনে হয় এই সমস্যা হয়তো হয় না। এখানে আপনারা যেটা বলবেন বাবা মা সেটা নির্বিবাদে এবং নিশ্চিন্ত হয়ে শুনবেন এবং ফলো করবেন। কাজে সেখানে ছাত্রকে ঠিকভাবে গঠন করতে গেলে আমার মনে হয় পিতা মাতা শিক্ষক আপনারা একযোগে কাজ শুরু করুন। যদি আমরা আবার আগামী বছর আসি, শুনলাম নাকি 25 জানুয়ারি, যদি সুস্থ থাকে আসবো, হয়তো শুনবো যে আপনারা টিচাররা অভিভাবকদের সাপোর্ট পেয়ে ছেলে মেয়েদের সত্যিকারের সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন। এটা দিয়ে শেষ করি। শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হলে কিভাবে প্রত্যেককে সমানভাবে শিক্ষা প্রদান করব, এই একটা সাংঘাতিক প্রবলেম। কিন্তু ছাত্রছাত্রী কোথায়? ড্রপ আউট যেভাবে হচ্ছে ছাত্রছাত্রী আজকে কোথায়? আমাদেরও ছিল, আমাদের একটা ক্লাসরুমে 50 জন অ্যাভারেজ ছাত্রছাত্রী থাকতো। পেছনের বেঞ্চের ছেলে মেয়ে আমাদের বন্ধুরা দুষ্টুমি করতো, নানা রকমের টিটকিরি করতো, সামনে আমরা যারা বসতাম আমাদের নিয়ে মজা করতো। এইটাই কিন্তু টিচার্স ট্রেনিংয়ে শেখানো হয়। যেমন স্যার বলছিলেন না যে আপনি নিচে নেমে এসে পড়ান বলুন, তারপরে কি হবে? ইউ উইল বিহেভ লাইক এ টিচার। আমাদের টিচাররা যেভাবে, আমি তাই করি। কিন্তু যেহেতু আবার আপনি বোধহয় বললেন যেহেতু এত বড় গ্যাদারিং রয়েছে, আমি হয়তো পৌঁছাতে পারবো না, অনেকে আমাকে দেখতে পারবেন না। আমি সবসময় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পড়াই, আপনারা নিশ্চয়ই তাই করেন। সেখানে কিন্তু সংখ্যাটা বড় কথা হবে না, আপনি নিজেই দেখতে পাবেন কে অমনোযোগী বা কে কতটা মনোযোগ দিচ্ছে। এটা কিন্তু আপনাদের পরীক্ষা টিচার হিসেবে, সেটা কিন্তু আপনাদেরই দেখাতে হবে। আর কিছু আছে? একটা প্রশ্ন নিতে পারি, শেষ প্রশ্ন। প্রশ্ন এসছে যে আমার মতো স্কুলে যেতে চাইছে না, ও বলে রবীন্দ্রনাথ আইনস্টাইন স্কুলে যেতে চাইতেন না, তাহলে আমিও তো স্কুলে না গিয়ে করতে পারি। আমার পুত্র স্কুলে যেতে চাইছে না। স্যার কিন্তু ঠিক প্রশ্ন করেছেন যে পুত্রর বয়স কত। ও বলে রবীন্দ্রনাথ আইনস্টাইন স্কুল থেকে যেতে চাইতেন না, তাহলে আমিও তো স্কুলে না গিয়ে ... আগেকার দিনে বলে বলতাম দেখেছো কি মাথা, আমার ছেলে নিজেকে রবীন্দ্রনাথ আইনস্টাইন ভাবছে। আর আজকে বলবো বড্ড বেড়ে পাতা হয়ে গেছে ছেলেটা। ঘটনাটা হচ্ছে এটা কিন্তু এক ধরনের এক্সকিউজ, অজুহাত, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। কারণ যে রবীন্দ্রনাথ আইনস্টাইনের নাম শুনেছে সে নিশ্চয়ই জানে যে তার পড়াশোনার পরিধিটা কতটা ছিল। কিন্তু সে বুঝে গেছে বাবা মাকে যদি এই উদাহরণটা দিই, বাবা মা হয় হতবুদ্ধি হয়ে বসে থাকবে, নইলে 5 জনকে বলে বেড়াবে, আর নইলে পরে ভাবতে থাক বাবা তোর যেতে হবে না, তুই আইনস্টাইনে বাবা। কে আইনস্টাইন বাবা? আমি তো আইনস্টাইন চিনি না। সুতরাং কোন ক্লাসে পড়ে এটা নির্ণায়ক দরকার। যদি সে শিশু হয় অর্থাৎ প্রাথমিকে পড়ে, তাহলে বুঝতে হবে যে রবীন্দ্রনাথ আইনস্টাইন সম্বন্ধে বাবা মা যেটুকু বলেছেন সেটাই কমপ্লিট নয় আপনার ছেলের কাছে। আর যদি সে বড় ক্লাসে হয় অর্থাৎ সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি, তাহলে মনে করতে হবে এ কিন্তু এখন থেকেই ফাঁকিবাজি প্রশ্রয় নিতে শুরু করেছে। এটা অভিভাবক পাঠিয়েছেন তার পুত্র সম্বন্ধে। ঠিক আছে, খিদে পেয়ে গেছে তো নাকি আর কোনো প্রশ্ন আছে? আরো আমাদের প্রশ্ন আছে, আমরা পরে দেবো, আমাদের সবাই নিয়ে আমাদের প্রশ্ন জমা আছে। তাহলে এক কাজ করা যায়, আমরা খেয়ে নিই, পরে আমি স্যারকে রিকোয়েস্ট করবো, আমরা এখানে বসবো, যা প্রশ্ন আছে প্যানেল, আমরা একটা প্যানেলের মতো আমরা লাঞ্চে যাবো। তার আগে ছোট্ট 1 মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। স্যার ধন্যবাদ, আপনার দীর্ঘ সুদীর্ঘ অভিজ্ঞতা নির্যাস আমাদের আমরা সম্মিলিত হলাম এবং আমরা
আমরা অনুসন্ধান সোসাইটির উপলক্ষে উদ্যোগে আমাদের স্কুলের সপ্তাহ প্রতিষ্ঠাতা যারা কারুল ইসলাম সাহেব একটি আমাদের স্কুলের জন্য নয়, বরং এটা এই যে প্রাথমিক শিক্ষা কর্মশালা এটার আয়োজক সংস্থা এত সুন্দরভাবে করেছেন, জাতীয় স্কুল আমরা গঠিত হয়েছে এই সুন্দর উপহার শুধু কিনা দেয় না, আমাদের সম্পাদক সম্পাদক গৌরাঙ্গ সরকার দিচ্ছেন সম্পাদক আরো একটি রয়েছে আরফান সাহেব, এটা উদ্ভূত হয় না, কারণ এই বইটা উনি করে দিচ্ছেন, নিজে লেখা বইয়ের উপহার। আমরা মানে আমি আর কি আমরা এখানে আর কেউ নেই, আমি একটা এমন জায়গায় রয়েছি যে এখানেও আছে ওখানেও। তো আমরা জিডি স্টাডি সার্কেলে খুব বকাবকি করি খাদিমুল সাহেবদের, এবং খাদিমুল সাহেবদের সঙ্গে যে দু একজন শিক্ষক যান তাদেরও কি হচ্ছে, ভালো রেজাল্ট কেন হচ্ছে না, ভালো এই কেন হচ্ছে না, অমুক না তমুক না ইত্যাদি। অনেকের আসবাবপত্রের আশা হয়নি। আজকে এইভাবে এই সূত্র ধরে আমি একটু লেখালেখি করি, লেখালেখি আছে, আরও বই আছে কিন্তু আনা হয়নি। এই 3টে বই আমার একটু খাদিমুল সাহেবকে দিচ্ছি। খাদিমুল সাহেব এক মিনিট, তো এই বই 3টা আমি অনুরোধ করবো যে একটু শিক্ষকরা পড়াশোনা করবেন, একটু কিছুই নয়। আজকের যে আলোচনা হলো এই আলোচনারও কিছু আছে, এবং একজন যেটা বলছিলেন প্রশ্ন আমি বললাম উত্তর আমি পরে দেবো, যে বাংলা পড়ে ডিএম হওয়া যায় না ইংরেজি পড়ে ডিএম হওয়া যায় না হিন্দি পড়ে ডিএম হওয়া যায়। আজকে এসডিও সাহেব এলে তো আলোচনা এই নিয়ে হতো, আমি এসডিও সাহেবকে উদাহরণ দিয়েই বলতে পারতাম যে এই ধরনের, তো যাকে একটা ডিটেলস আলোচনা হবে। প্রশাসনিক গল্প এগুলো, এবং প্রশাসনের সঙ্গে শিক্ষা, সমাজ এবং সাধারণ মানুষ, এই যে একজন বলি গেলেন ফার্স্ট লার্নার, এইসব অনেকগুলো গল্প আছে যেটা আমরা দীর্ঘদিন প্রশাসনে ছিলাম। প্রশাসনে থেকে থেকে যেটা মনে হয়েছে যে এর একটা যোগসূত্র কোথাও দরকার, এই যোগসূত্রের ইঙ্গিত দেওয়া আছে, এইটুকুই বলার। আরো ধন্যবাদ। আরো একটা বইয়ের মনোমোচন হচ্ছে অশোক কুমার সরকার, অশোক কবিতার বই। আচ্ছা, আমাকে যে লালনে আমার খুব দেশজ ভাই অশোক কুমার সরকার ও ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার থেকে এবং প্রশাসনিক উচ্চ লেভেলের রাজ্য স্তরের অফিসার ছিলেন, তার বইকে আমরা এখানে উৎপাদন করছি। আর আমাদের এখান থেকে যারা যারা বিভিন্ন ধরনের সবাই একটু বৈশিষ্ট্য বলতে গ্রামীণ মানুষকে নিয়ে দারোগা বাবু অসামান্য একটা গল্পের বই, খুব ভালো লাগে। আমাদের প্রত্যেকটা ছাত্রদের এটা পুরস্কার হিসাবে আমরা দিই, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার থেকে শুরু হবে দারোগা বাবু। এবং দেশ পাবলিকেশন বিখ্যাত, ওনার ছেলে চীনে থাকে, একটা হায়দ্রাবাদে, খুব বড় জায়গায় ওরা আছে। আর আমার প্রতিষ্ঠানে আমি অনেকদিন ধরে যাচ্ছিলাম অশোক রাজ্য, আজকে যখন অনুসন্ধান উনি সোসাইটির একজন অন্যতম সদস্য হয়ে এই সেশনে প্রফেশনাল চলছে। আর এই এক ধরনের অভিজ্ঞতা আর কোথায় করা যাবে? নিশ্চয়ই করা যাবে। সঞ্জীববাবু, স্যার, তো আজকে আরো একটা বই ডক্টর মজুমদার, এটা ওনার একটা বিশেষ বই। উনি দেবেন ঠিক করেছিলেন, একটু মনে করেছেন যে আমি নিজে হাতে দেবো না, এটা খাদিমুল সাহেবের হাতে তুলে দেওয়া হচ্ছে। উনি যাদের মনে করবেন সেই বইটা তাদের কাছে দেবেন। উনি কোথায় 15টা বই স্যার আপনি তুলে দিচ্ছেন, এটা আমাদের লিখেছেন ডক্টর মজুমদার। আপনি জানান না প্রথম আলোচনা
যে জ্ঞানের গভীরতা বা তার বোঝার যে ক্ষমতা সেটা বুঝেই আমরা কিন্তু পড়াবো তাদের, এটা আলোচনা হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা, এটা আমরা উপস্থিত যারা অংশ নিয়েছে তারাই করবেন। বিতর্ক অনুষ্ঠান সেটা হবে এবং এই স্কুল থেকে যারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা গর্বিত করতে চাই। দয়া করে আপনারা অবশ্যই সেই অনুষ্ঠানটা থাকবেন এবং আপনারা সহযোগিতা করবেন। আর আজকে বলা হয়েছিল যে বিভিন্ন স্কুল থেকে কল ম্যাগাজিন বানিয়ে আনবে বাচ্চাদের দিয়ে প্রাইমারি স্কুলে, এনেছিল কিছু স্কুল। আমরা খুব খুশি হইনি কিন্তু দুঃখিত নয়, কারণ মাত্র কয়েকটি স্কুল এসেছে, তবুতে এসেছে। তো তাদের মধ্যে সেরা স্কুলকে আমরা পুরস্কার উপহার দিতে হবে এবং 5 জন শিশুকে আমরা টার্গেট করবো, তাদের জন্য আমরা কিছু পরবর্তীতে ওয়ার্কশপ বা এগুলো দেওয়া হবে 5 জন শিশুকে। এর পুরো দায়িত্বে আছে প্রভাগে তামিম ইসলাম এবং বিতর্ক সভার বিষয় হচ্ছে শিশুর হাতে মোবাইল ফোন একদম নয়, এই বিষয়ে বিতর্ক। হ্যালো, আচ্ছা আমি কিছু কথা বলছি। আমাদের এক্ষুনি লাঞ্চে যাব, যারা লাঞ্চে যাবেন তারা ভিতরে একদম আমাদের একটা হল ঘর আছে খাওয়ার, প্রত্যেকেই চলে যাবেন ওখানে। দুটো 15 আবার শুরু হবে। 1 নম্বর, যেই সব স্কুলে এখানে অংশগ্রহণ করেছে তাদের নামগুলো আমি একটু ঘোষণা করছি, আপনাদেরও ভালো লাগবে আমার স্কুলের নামটা আছে কি না, সেই জন্য এটা ঘোষণাটা খুব জরুরি। শ্রী রামকৃষ্ণ সেবাশ্রয় সংঘ, একটু হাত তুলবেন। আচ্ছা, বুনিয়াদপুর বংশিয়ারি দক্ষিণ নবদিশা পাবলিক স্কুল, নবদিশা পাবলিক স্কুল, একটু হাত তুলবেন। নিমাই সরকার।